এ পুলিশ কেমন পুলিশ, টেবিলের নিচে লুকিয়ে পড়ে? এ পুলিশ কেমন পুলিশ যে যে কেউ তার কলার ধরে? পুলিশ তোমার রাজনৈতিক নেতা ফোনে গালিগালাজ করে। পুলিশ তোমায় এখন বাংলাদেশিরাও নাকি হেনস্থা করে। আমাদের বাংলা পুলিশের এমন অবস্থা কেন? একটা সময় কলকাতা পুলিশকে তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, আর এখন কার সাথে তুলনা করবেন সেটা অবশ্য আপনারা বিবেচনা করবেন। আমরা কখনোই বলছি না যে সব পুলিশ একই গোত্রে পড়েন, কিন্তু ওই যে বলে না, একটি আলুর বস্তায় যেমন কয়েকটা আলু যদি পচে যায় তবে সেই পচা আলুগুলো বাকি সব আলুকে পচিয়ে দিতে পারে, ঠিক তেমন গুটি কয়েক পুলিশ ব্যক্তির কারণে কোথাও কোথাও যেন বারবার প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। পুলিশের এই ভূমিকা কি কখনো বদলাবে? পুলিশ চাইছে জনসাধারণের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে, নানা প্রকল্প গ্রহণ করছে তারা, কিন্তু বন্ধু হয়ে উঠতে পারছে কি? প্রশ্নটা সেখানে। না হলে কেন বারবার সাধারণ মানুষের রক্ষক পুলিশকে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? প্রশ্নটা সেখানে। আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, এই অনুষ্ঠান পুলিশের সমালোচনা বা পুলিশকে কখনোই ছোট করে দেখার উদ্দেশ্যে নয়। পুলিশ আমাদের রক্ষক, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের কাজ করতে হয়, সেটা আমরা বুঝি, জানি। কিন্তু সম্প্রতি একটি ঘটনা যা অত্যন্ত চিন্তার বলে মনে হয়েছে আমাদের, আর ঠিক সে কারণেই আমাদের এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ, ব্রিটিশ আমল থেকেই কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ মুক্ত। 1856 সালে যখন কলকাতা পুলিশ গড়ে উঠেছিল, তখন 1861 সালে রাজ্য পুলিশ সংস্থাটি গঠিত হয়। এ সময়ে সবটাই ব্রিটিশ সরকার দ্বারা পরিচালিত হতো। স্বাধীনতার পরে তা অবশ্য দেশ এবং পরে রাজ্যের নিয়ন্ত্রণে আসে। কিন্তু আজকে পুলিশ বলতে যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে, সেই ছবিটাই কি একেবারে প্রথম থেকে ছিল? তথ্য কিন্তু বলছে না, একেবারেই না। পুলিশের নিরপেক্ষতা, দক্ষতা নিয়ে যে প্রশ্ন আজকে ওঠে বা উঠছে, তা আগে এতটা ছিল না। বরং উল্টে একটা সময় কলকাতা পুলিশকে ওই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। কিন্তু কিভাবে এবং কবে থেকে যে এই ছবিটা বদলে গেল, তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটু একটু করেই যে পরিবর্তনটা এসছে তা বলাই যায়। এবং আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই পুলিশের গোটা চিত্রটা, তা ভীষণভাবেই প্রশ্নের মধ্যে। নানা রকম প্রশ্নে বিদ্ধ হতে হচ্ছে এই পুলিশদের। আমি আবারও বলছি, পুলিশের একটি অংশের জন্য সমগ্র পুলিশ কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছে, এটা কখনোই উচিত নয়। আমরা মনে করি না সব পুলিশ খারাপ। 70-এর দশকে উত্তাল সময়ে আমরা দেখেছি কলকাতায় নকশালদের বিরুদ্ধে কঠোর কৌশল অবলম্বনের জন্য পরিচিত হয়েছিলেন তৎকালীন কলকাতা পুলিশের প্রাক্তন সহকারী কমিশনার রুনু গুহ নিয়োগী। তাকে ঘিরে নানা বিতর্ক থাকলেও উত্তাল সময়ে তার নাম শুনলে যে অনেকে ভয় পেত, তা বলাই যায়। এই কঠোর পুলিশ অফিসারের তালিকায় একাধিক নাম রয়েছে যারা অত্যন্ত নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন। এখনো, হ্যাঁ, আমরা মানি, এখনো প্রচুর দক্ষ পুলিশ অফিসার বা ব্যক্তি রয়েছেন যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে, এমনকি সততার সঙ্গেও কাজ করে যাচ্ছেন। হয়তো তাদের এই কাজ করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে তাদের পড়তে হয়, সেগুলোর সঙ্গে লড়াই করেও অনেকেই কিন্তু মাথা উঁচু করে কাজ করছেন। সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত পুলিশ অফিসারদের প্রতি
আমাদের কুর্নিশ থাকবে। একটা সময় আমরা দেখেছি পুলিশের বিরুদ্ধে স্লোগানও উঠেছিল যে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। পুলিশের মাইনে যখন মাত্র 112 টাকা ছিল তখনকার স্লোগান এটি, কিন্তু এরপর পুলিশের মাইনে বেড়েছে অনেকটাই। কিন্তু আজকের পুলিশের ছবিটা এইভাবে বদলে গেল কেন? কয়েকটি ঘটনা যা দেখলে বুঝতে পারবেন যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের মননে পুলিশ বলতে এক অদ্ভুত চিত্রটা তৈরি হয়েছে, যেটা কখনো থাকা উচিত নয় বলেই আমরা মনে করি। সালটা 1992। ফুলবাগান থানার ব্যারাকের ভেতরে ফুটপাতে বসবাসকারী নেহার বানুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় 4 পুলিশ কর্মী। গোটা রাজ্য জুড়ে সে সময় রে পড়ে গিয়েছিল, ছি পড়ে গিয়েছিল। পুলিশ কর্মীরা নিজেদেরকে পুলিশ কর্মী বলে পরিচয় দিতেও কোথাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। তার কারণ পুলিশ নিজেরাই এই ঘটনা মেনে নিতে পারেনি। রক্ষকের ভক্ষক হয়ে ওঠার সূত্রপাতটা বোধহয় এখান থেকে। ওই যে বললাম, কেউ বা কিছু সংখ্যক মানুষের জন্য লজ্জিত হচ্ছে সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ আধিকারিকরা। আর যার জেরে সাধারণ মানুষের আক্রোশ পুলিশের ওপর ক্রমাগত কেমন যেন বেড়েই চলেছে। পুলিশের ওপর আক্রমণের ঘটনার পরিসংখ্যানও রয়েছে বহু। তা 1979 সালে মরিচঝাপির ঘটনাই হোক কিংবা আলিপুর থানায় ঢুকে পুলিশের ওপর হামলা আর তার জেরে টেবিলের তলায় ঢুকে গাবদা ফাইল মাথায় দিয়ে মুখ আড়াল করার চেষ্টা, পুলিশের প্রাণ বাঁচানোর চেষ্টার যে দৃশ্য, সে দৃশ্যও আমরা দেখেছি। কিংবা একেবারে হালের রাজনৈতিক নেতার তরফে একেবারে টেলিফোন করে কর্তব্যরত পুলিশ আধিকারিককে গালিগালাজ। ভাবতে পারেন এ ঘটনাও আমাদের এই বাংলায় ঘটছে, পুলিশের সাথে ঘটছে। একজন রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাও আবার রাজ্যের শাসক দলের, যিনি কিছুদিন পর্যন্ত রাজ্যের শাসক দলের ওই জেলার সভাপতি পর্যন্ত ছিলেন, তিনি অবলীলাক্রমে টেলিফোনে কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে কি ভাষায় কথা বলেছেন আমার আর নতুন করে সে সম্পর্কে বলার কোনো প্রয়োজন পড়ে না, তার কারণ ইতিমধ্যেই গোটা বিষয়টা আপনারা জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ ধরনের সাহস একজন রাজনৈতিক নেতা পান কি করে? খেয়াল করে দেখুন, বারবার এই অভিযোগ পুলিশের ক্ষেত্রে উঠেছে যে পুলিশের রাজনীতিকরণ করা হচ্ছে। রাজনৈতিক চাপ পুলিশের কাছে এতটাই বেশি যে পুলিশ সেই কাজ নিজের মতন নিজেরা করতে পারছেন না, এমন অভিযোগও বারবার উঠেছে। এই অভিযোগগুলোর কি জলজ্যান্ত প্রমাণ এই টেলিফোন, এই ভাইরাল হওয়া টেলিফোনটি নয়? যে একজন রাজনৈতিক নেতা পুলিশকে কি চোখে দেখে, তারা ভাবেন সেটা শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, যার যখন সুযোগ আসে সে তখন তার নিজের ক্ষমতার ব্যবহার করেন এবং তারা ভাবেন যে পুলিশ বোধহয় তার হাতের পুতুল। একটা বিষয় খুব ভালো করে ভেবে দেখুন, একজন পুলিশ আধিকারিক, সে এসআই হতে পারে, সেটা পুলিশের আইপিএস অফিসার হতে পারে, তাকে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট শিক্ষা অর্জন করে তার শিক্ষার পরীক্ষা দিয়ে তাকে কিন্তু ওই পদটা দখল করতে হচ্ছে। ইচ্ছে করলেই কেউ পুলিশ অফিসার হয়ে যেতে পারেন না।
এবার পুলিশ কর্মীর মাথায় যদি এই টেনশন সবসময় কাজ করে যে আমি যদি এই কাজটি অমুক নেতার কথা মতো না করি তাহলে আমাকে বদলি করে দেওয়া হতে পারে, আমার পরিবারকে ছেড়ে আমায় বনে জঙ্গলে চলে যেতে হবে, তাহলে সেই পুলিশ কর্মীটি কি সেই কাজ করবেন? তার কাছ থেকে যে কাজের ডিমান্ড করা হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করতে তিনি পারবেন? বরঞ্চ তিনি তো ওই রাজনৈতিক নেতার ডিমান্ড ফুলফিল করতে অনেক বেশি সক্রিয় থাকবেন, তাই নয় কি? প্রশ্নটা সেখানে। তার কারণ আমি এখনো বলছি, আমাদের এ রাজ্যের কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে আমাদের সত্যিই কোনো প্রশ্ন নেই, যদি সেই পুলিশকে হাত খুলে কাজ করতে দেওয়া হয়। কিন্তু যদি হাত বেঁধে পুলিশকে কাজ করতে বলা হয় আর ওই রকম রাজনৈতিক নেতাদের চাপের নিচে থেকে কাজ করতে দেওয়া হয়, তাহলে তাদের কাছ থেকে যে সে কাজ পাওয়া যাবে না তা বলাই বাহুল্য। কিন্তু একটি ঘটনা সম্প্রতি আমাদের এই অনুষ্ঠানটি করতে বা আপনাদের সামনে উপস্থাপিত করতে বাধ্য করছে, যা অত্যন্ত চিন্তার, অত্যন্ত ভাবাচ্ছে। গোটা বিষয়টা জানলে প্রশ্ন আপনাদের মধ্যেও তৈরি হবে। কি সে বিষয় বলবো। একটি ঘটনা যা আপনাদেরকে বলছিলাম যে একটি ঘটনা সম্প্রতি ঘটে গিয়েছে যা অত্যন্ত চিন্তার এবং উদ্বেগেরও বটে। কেন না, গত 7 তারিখ রাত্রিবেলায় এই শহর কলকাতায় নর্থ পোর্ট থানা এলাকায় একটি ঘটনা ঘটে। কি না, সেখানে সুলতান নামে এক ফুটপাতের বাসিন্দা ধারালো ছুরি নিয়ে নর্থপোর্ট থানার এএসআই পার্থ চাঁদ এবং কনস্টেবল সুখেন্দু মাঝির ওপর আক্রমণ চালায়। ভীষণভাবেই তারা আহত হন, জখম হন। তাদের দুজনকেই অত্যন্ত দ্রুততার সঙ্গে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার প্রশ্নটা হচ্ছে যে কারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পেল? পুলিশের ওপর হামলার ঘটনা তো নতুন নয়, তাহলে এখানে এত বেশি চিন্তার, এত বেশি উদ্বেগের কি প্রয়োজন রয়েছে? আচ্ছা, এই গোটা ঘটনার তথ্য তালাশ করে যে তথ্যগুলো উঠে এসেছে সেই তথ্যগুলোই হচ্ছে সবচেয়ে উদ্বেগের, সবচেয়ে চিন্তার। নিছক কোনো রাজনৈতিক ব্যক্তি এই সুলতান নন যে রাজনৈতিক পাওয়ার তার হাতে রয়েছে, তাই সে ইচ্ছে করেছে দুজন পুলিশ কর্মীর ওপর হামলা চালাতে, সে হামলা চালিয়ে বসছে। না, ব্যাপারটা এমন নয়। বা ওই এলাকায় কোনো ক্ষোভ বিক্ষোভ সংগঠিত হচ্ছিল, পুলিশ তা প্রতিহত করতে গিয়েছে, আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা তারা পুলিশের ওপর আক্রমণ শানিয়েছে। না, বিষয়টা তেমনও নয়। এই সুলতানকে এই প্রশ্নের তথ্য তালাশ করতে গিয়ে জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা বলছেন এ মূলত বাংলাদেশ থেকে আগত। বাংলাদেশ থেকে এসে এপার বাংলায় শহর কলকাতায় পুলিশের ওপর হামলা চালাচ্ছে। ভাবতে পারছেন বিষয়টা? শুধু কলকাতা পুলিশের 2 কর্মীর ওপর হামলা নয়, এই সুলতান সহ তার আরো যারা শাগরেদ রয়েছে তারাও বাংলাদেশ থেকে আগত। বাংলাদেশ থেকে এসে এপার বাংলায় শহর কলকাতায় কিভাবে থাকে এরা দিনের পর দিন? প্রশ্নটা সেখানে। শুধু তাই নয়, এরা আবার হাওড়া অঞ্চলে রীতিমতো ব্যবসার পসরা সাজিয়ে বসেছে। যারা স্থানীয় ব্যবসায়ী তারা রীতিমতো এদের জন্য আতঙ্কিত এবং সন্ত্রস্ত অবস্থায় থাকে। তারা বলছে
বাইরে থেকে এসে ফুটপাত দখল করে এরা হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রীতিমতো ব্যবসা করছে, আর সেখানকার যারা স্থানীয় তারা ব্যবসা করার জায়গা পর্যন্ত পাচ্ছেন না। যারা পুরনো ব্যবসায়ী তারা ভয়ে সিটিয়ে রয়েছেন এদের জন্য। উদ্বেগটা এখানে, চিন্তাটা এখানে। এমনকি প্রকাশ্যে তারা মাদক সেবনও করছে, সে ছবিও ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। বাংলাদেশিরা এসে যদি এপার বাংলার মানুষকে সরিয়ে দিয়ে ব্যবসা দখল করতে থাকে, পুলিশের ওপর হামলা করতে থাকে, তাহলে এপার বাংলার মানুষরা কোথায় যাবেন ব্যবসা করতে? পুলিশকে চড়থাপ্পড় কলার ধরে মার নয়, রীতিমতো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ভাবতে পারছেন কত বড় সাহস এদের? এই সাহস, এই প্রশ্রয় তারা পেয়েছে। আজ কি তবে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠছে এরা? পরিস্থিতিটা যথেষ্টই গুরুতর। এই সুলতানদের সাম্রাজ্য যদি একটু একটু করে বাড়তে থাকে এ বাংলায়, তাহলে এ বাংলার ব্যবসায়ীদের, এ বাংলার মানুষদের অবস্থানটা কোথায় যাবে? একবার কখনো ভেবে দেখেছেন কি? যে বা যাদের আশ্রয় প্রশ্রয়ে তারা বেড়ে উঠছে, তাদের ওপরেই কি এবার হামলা চালানো শুরু করবে তারা? সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন আমরা উত্থাপিত করছিলাম, যে প্রসঙ্গ উত্থাপিত আমরা করেছি আজকে, যে ঘটনার প্রেক্ষিতে, তা এ যাবৎকাল ঘটে যাওয়া ঘটনা আর এই শহর কলকাতার পুলিশের ওপর বহিরাগতদের হামলার ঘটনা বা বাংলাদেশিদের হামলার ঘটনা একেবারেই পৃথক। মদ্যপ অবস্থায় যা ইচ্ছে তাই করব, পুলিশ বাধা দিতে এলে বা পুলিশ বারণ করলে পুলিশের ওপর হামলা চালাবো, কোন সাহসে? কিসের তাগিদে তারা এটা করছে? কিসের ভরসায় তারা এটা করছে? কে যোগাচ্ছে সেই ভরসা? প্রশ্নটা সেখানে। যে বা যারাই এই ভরসা জুগিয়ে থাকুক না কেন, আমাদের প্রশ্ন, এই ফ্র্যাঙ্কেনস্টাইনের হামলার মুখে সে বা তারা আগামীতে পড়বে না, হলপ করে বলতে পারে সে? আমরা বলবো, পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনা আগেও যেমন নিন্দার ছিল, এখনো নিন্দার। ঠিক পাশাপাশি পুলিশকে যদি তার সঠিক কাজ করতে হয়, সাধারণ মানুষের ওপর পুলিশের আস্থা, পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা যদি বজায় রাখতে হয়, তাহলে বেশ কিছু বিষয়কে পরিবর্তন করতে হবে। আর এই ধরনের বহিরাগতদের বিষয়টি যদি অত্যন্ত কড়া হাতে দমন এক্ষুনি না করা যায়, তাহলে এটা যদি গেঁড়ে বসে, তাহলে এপার বাংলার মানুষের জন্য যে তা অত্যন্ত আতঙ্কের, দুশ্চিন্তার, উদ্বেগের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই পুলিশ প্রশাসনের উঁচু থেকে নিচু সমস্ত কর্তা ব্যক্তি কর্মীদের কাছে আমাদের আবেদন, বাংলার মানুষের নিরাপত্তার দায়িত্ব পুরোটাই আপনাদের হাতে। বাংলার মানুষ রাত্রে বাড়ি ফেরেন আপনাদের ভরসায়। বাংলার মানুষ নিশ্চিন্তে থাকেন আপনাদের ভরসায়। সেখানে
কোনো বাংলাদেশিরা এখানে এসে যদি কারো ব্যবসা কেড়ে নেয়, যদি কোনো দুর্বৃত্তায়ন করে কিংবা পুলিশের ওপর হামলা চালায়, তাহলে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে অত্যন্ত কড়া হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই সুলতানরা আর কোথায় কোথায় রয়েছে তা সুনিশ্চিত করে তাদেরকে কারাগারের পেছনে নিক্ষেপ করবেন। এই আশা, এই প্রত্যাশা, এই ভরসা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন। নমস্কার।